দৌড়াতে দৌড়াতে এক সময় রাস্তায় বসে পড়ে অরিন। না, আর এক বিন্দু শক্তি নেই শরীরে। পা দুটো অবশ হয়ে আসছে তার, নিঃশ্বাস ওঠানামা করছে ক্ষণ ক্ষণ। খুব বেশি অন্ধকার হওয়ার ফলে তেমন কোনো কিছুই চোখে পড়ছে না তার। ঠিক তখনই একজন ছায়া মানব তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই অরিন ভয় আর আতঙ্কে ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ গম্ভীর গলা ভেসে আসে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির থেকে। Are you tired, baby girl? Or want some more fun? অরিন কোনো কথাই বলে না, দুহাত ভর করে পিছিয়ে যেতে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা আবার বলে ওঠে, দেখো, এত দূরে লাভ নেই, শুধু শুধু পা ব্যথা করবে। সেভ সাম এনার্জি ফর টুনাইট। অরিন কোনো কথা না বলে ভয়ে কাঁপতে থাকে। সামনে থাকা লোকটা তার দিকে মুখ নিচু করে বলে, লেটস গো টু আওয়ার হোম। অরিন এবার কিছুটা সাহস জুগিয়ে বলে ওঠে, আপনার মতো একটা জানোয়ারের সাথে আমি কিছুতেই যাব না। অরিনের সামনে হাঁটু গেড়ে বসে সামনে থাকা ব্যক্তিটা বলতে থাকে, জানোয়ারগিরি এখনো দেখায় নেব, বাসায় চলো, দেখাচ্ছে। কথাটা বলেই মিস্টার কিংসুক অরিনকে টানতে টানতে নিয়ে গেলেন তার গাড়ির কাছে। রীতিমতো হেঁচকা টান বলে এটাকে। অরিন হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারে না। আজকে থেকে তোর জীবনের একমাত্র ভিলেন আমি, বউ। আমার থেকে পালানোর ভয়ঙ্কর শাস্তি পাবি তুই। 5 বছর পূর্বে। মাথা ঠিক আছে তোমার, অরিনের বাবা? আর কোনো উপায় আছে বলো? তাই বলে আমার 15 বছরের মেয়েকে বিয়ে দেব, তাও 25 বছরের একটা ছেলের কাছে? তুমি কি বোকার স্বর্গে বসবাস করো, নাকি এটা আদিম যুগ? দেশে কি আইন কানুন নেই? জীবনটা কি নাটক? আইনও আছে, জীবনটাও নাটক নয়, কিন্তু যা করছি আমি আমার আরিনের ভবিষ্যতের কথা ভেবে করেছি। এতে আমার একটু রিগ্রেট নেও লিজা। মিসেস লিজা অনেক কিছুই বলতে যেও পারলেন না। তার কাছে মনে হচ্ছিল তারা কোনো আদিম যুগে বসবাস করছে, যেখানে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। কিন্তু তার স্বামী তো যথেষ্ট শিক্ষিত, তিনি কেন এসব মেনে নিচ্ছেন? নাকি এর মধ্যে আছে কোনো জটিল বিষয়? আর কিছু না বলেই উঠে গেলেন অরিনের বাবা বিয়ের আয়োজন করতে। আর যাই হোক, খান বাড়ির সাথে সম্পর্ক হতে যাচ্ছে তাদের, সেটা যেভাবেই হোক না কেন, আয়োজন তো হালকা পাতলা করতেই হবে। খান বাড়ি। Are you fucking kidding with me, Fupi? Why should I marry a teenage girl? কিংসুকের চিৎকার শুনে কিছুটা দমে যায় আতিয়া বেগম, কিন্তু হাল ছাড়লে হবে না তার। I am not kidding you with you, Kingsuk. You have to, for me. For you? নিজের থেকে 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে চায় না কিংসুক। আর কেনই বা চাইবে? কোনো পাগল হলেও এমন কাজ করবে না। সেখানে কিংসুকের মতন এত রাগী আর বদমেজাজি মানুষ কেন এই বিয়েতে রাজি হবে? কিন্তু আতিয়া বেগমের কথা সে ফেলতে পারে না, কারণ বাবা মা ছাড়া কিংসুককে তার ফুফি মানুষ করেছে। সে না চাইলেও এই বিয়েটা করতেই হবে তাকে। কিছুক্ষণ চিন্তা করে কিংসুক আর কিছু বলে না, বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু তার অমতের বিয়ে বলে সে শুধুমাত্র রেজিস্ট্রি পেপার সাইন করে চলে আসে। অবশ্য তেমন কোনো আয়োজনও করা হয়নি, কেউ বলতেই পারবে না যে এখানে কারো বিয়ে হচ্ছে। আর কিংসুকের যাওয়াটাও ছিল একটা প্রশ্নবোধক চিহ্নের মতন। আর ওইদিকে অরিন, সে তো জানেই না তার সাথে কি হয়ে গেল। প্রতি শুক্রবারের মতন এবারও তাদের বাসায় অনেক মেহমান এসেছে, কিন্তু অবাক করার বিষয় হলো কেউ খুশি নয় আজকে। তার বাবা কৌশলে তাকে দিয়ে শুধু পেপারে সাইন করিয়ে নিয়েছিল, কিন্তু কিসের পেপার সেটা সে জানে না, তাকে জানতেও দেওয়া হয়নি। এত তাড়াহুড়ো করে তাকে দিয়ে সাইন করানো হয় যে উপরে কি লেখা সেটা পড়ারও সুযোগ দেওয়া হয়নি। ছোট মনে হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। সবাই তাকে যেন এক প্রকার কোণঠাসা করে চলছে আজকে। সে শুধু জানে পড়াশোনার জন্য তাকে বাড়ির সবার থেকে দূরে থাকতে হবে, তাই নিজের ইচ্ছের বিরুদ্ধে চলে যাচ্ছে ঢাকা রাজশাহী থেকে। কিন্তু নিয়তি যে তাকে এক নির্মম ইতিহাসের সাক্ষী করতে চলেছে সেটা জানা নেই অরিনের। অবসেশন অনেক প্রকারের হয়, কিন্তু আনহেলদি অবসেশন একজন মানুষকে সাইকোতে পরিণত করে, একজন সুস্থ মানুষকে পাগল প্রেমীতে পরিণত করে।
যেমনটা হয়েছিল কিংসুকের সাথে, যেখানে অরিন কখনো কিংসুককে দেখেনি, শুনেনি, পরিচিত হয়নি, শুধু খান বাড়ির বড় ছেলে হওয়ার তাগিদে মনির থেকে কয়েকবার নাম শুনেছিল। সেখানে সে কিভাবে কিংসুকের আনহেলদি অবসেশনে পরিণত হলো তা সে নিজেও জানতে পারেনি। 5 বছর পর খানবাড়িতে আজ আনন্দের মৌসুম চলছে। আজমল শেখের মেয়ে সাথীর আজ গায়ে হলুদ। আয়োজনের কি শেষ আছে? এই 5 বছরে অরিন আর সাথীর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একজন আরেকজনকে ছাড়া কিছু বোঝে না এমন। সাথী যেমন চুপচাপ, একটু মুডি, অরিন ঠিক তার উল্টো, একদম পটাকা। এক জায়গায় টিকে থাকা তার পক্ষে মুশকিল। আজ অবধি খানবাড়িতে যতগুলো নালিশ এসেছে সব অরিনের কৃপাতেই এসেছে, কিন্তু তাকে কেউ কিছু বলার সাহস পায় না, কারণ আতিয়া বেগম অরিনকে নিজের মেয়ের মতো বড় করেছে। আতিয়া বেগমের কোনো সন্তান না থাকায় সে অরিনকে একদম নিজের মনের মতো করে বড় করেছে। আর অরিন হয়েছে মণি ভক্ত। পাপা, কিংসুক ভাই আমার বিয়েতে আসবে তো, নাকি এবারও তার দেখা পাওয়া যাবে না? মেয়ের কথা শুনে আজমল শেখ একটু দীর্ঘশ্বাস ফেলে। যেদিন থেকে অরিন এই বাড়িতে এসেছে সেদিন থেকে তো কিংসুকের ছায়াও এই বাড়িতে দেখা যায়নি। বলেছিলাম তো মামুনি, কিন্তু অরিন জবে থেকে এসছে ও তো আর দেশে পাই রাখেনি। ভাই না আসুক, কিন্তু অরিন থাকবেই। এই 5 বছরে সে আমার সব কিছু হয়ে গেছে। বাপ বেটির কথা শেষ হলে একটু নিচে চলেন, খানাপিনার দিকটাও দেখতে হবে এখন। ওকে চলেন ম্যাডাম। আজমল শেখ আর রেহানা বেগম চলে যাওয়ার পর সাথী পড়ে গভীর চিন্তায়, কারণ সে এই বিয়েটা করতে চায় না। আর সাথীর আব্বু তার এবং সৌরভের বিয়েটা কিছুতেই মানবে না, তাই সে অরিনের অপেক্ষা করে। এখন পারলে অরিনই পারবে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। সাথীর চিন্তার মাঝে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে অরিন। কিরে সাথী, কি করছিস বইনা? আর কি, বিয়ে ভাঙার ধান্দা খুঁজি। তোর ওই মাথা মোটা বয়ফ্রেন্ডটা কই? আর কই, আমার বাপের সাথে মিলে আমার বিয়ের খানা পিনার দিকে সামলাচ্ছে। অরিন অট্ট হাসিতে ফেটে পড়ে। বিশ্বাস কর, বড়টা যদি একটু আব্বুকে বলতো তাহলে আর এসব হতো না। কিরে শুভ, নিজের না হওয়া বউয়ের বিয়েতে কাজ করতে কেমন লাগে? ভাই, আমি হারপিক খাবো যদি সাথীর বিয়েটা হয়ে যায়। তো জানা, তোর মামার সাথে কথা বল। বলতে গেছিলাম, গেলেই বিভিন্ন মাসের লিস্ট ধরিয়ে দেয়। শালার জীবন আমার। পেছন থেকে পুষ্প অর্থাৎ শুভর বোন এসে খুব সিম্প্যাথি খায়। কিরে গরিবের কবির সিং, কি খবর তোর? ভাব, পারিস তো খালি আমার সাথেই। এদিকে নিজের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর অন্যদিকে বেচারা মানুষের খাওয়াচ্ছে। থাক রে পুষ্প, বাদ দে। তোর মামা একটা জালেম। কই আমার বন্ধুর সাথীকে চুমু খাওয়ার প্ল্যান করছিল, সেখানে গায়ে হলুদের মিষ্টি খাচ্ছে। গায়ে হলুদের তো মিষ্টি খাচ্ছে, বিয়ের তো আর নয়। কথাটা বলেই সামনে এগিয়ে গেল অরিন। এটা হলো অরিনের গণ্ডগোলের টিম। আজ অবধি যত ঝামেলা হয়েছে এই খান বাড়িতে তার বেশিরভাগই তাদের 7 জনের করা। যদিও 2 জন বাকি আছে আসতে, কারণ তারা ক্লু খুঁজছে বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য। অরিন, আমার কলিজা পাখি, আমার বউটাকে নিয়ে আয়। আর পারছি না ওর বিয়ের বাজার করতে। সে কি শুভ ভাই, আমি ভাবলাম আপনি হারপিক খাবেন, তাই এই যে 2টো হারপিক এনেছি। কোনটা খাবেন বলেন? অরিনের কথা শুনে সবাই হাসাহাসি করলেও শুভ প্রায় কাঁদো কাঁদো ভাব ধরল। কিন্তু কি করার, যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না তাকে দিয়ে ভবিষ্যতে কিছুই হবে না। বাকি 2 জন কই অরিন, কিছু পেল? দেখোই না কি হয়। কথাটা বলে অরিন হারপিকের বোতল দুটো শুভর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় হলুদ আয়োজন প্রায় শুরুর দিকে। অতিথিরা এক এক করে আসছে, কিন্তু অবাক করার বিষয় হলো অতিথিদের সাথে সাথীর হবু বরের বাড়ির লোকগুলো চলে আসে। দেখ কি বেহায়া, হলদে কেউ আসে? চলে যায় প্রাণের পাখি, চলে যায়। ওহে আমার বাংলা সিনেমার ছ্যাঁকাখোরে নায়ক বাপ্পারাজ, এবার একটু থাম বাপ। তোমরা কি একটু চুপ থাকতে পারো না? দেখছো তো কিছু একটা ভাবছি। অরিন, পুষ্প, শুভ আর আরিফ কালে হাত দিয়ে চিন্তা করতে থাকে কি করা যায়, কিভাবে বিয়েটা ভাঙা যায়। ঠিক তখনই অরিনের ফোনে একটা ছোট্ট মেসেজ আসে আর সে সাথে সাথে উঠে চলে যায়। অরিন যাওয়ার কিছুক্ষণ পরই খানবাড়িতে প্রবেশ করে কয়েকটা সেম কালারের গাড়ি।
গাড়িগুলো এক এক করে ঢোকার পর একটা কালো মার্সিডিস প্রবেশ করে খানবাড়িতে। গাড়িটা আসার সাথে সাথে আতিয়া বেগম, আজমল শেখ সবাই ছুটে চলে আসে। গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষ নেমে আসে তাদের দিকে। অবশ্য সে একা নয়, সাথে 7-8 জন বডিগার্ড। ব্যক্তিটার চোখে মুখে নেই কোনো হাসি। তাকে দেখা মাত্র অনেক মেয়ে হা হয়ে তাকিয়ে থাকে। আমার কিংসুক চলে এসেছে, আর এটা আমার বাবা। ইনি হলে রাবিয়া খান, মিস্টার কিংসুক আবিরের দাদিমা, খানবাড়ির কর্ত্রী। কিংসুক ওনার কলিজা টুকরা। একমাত্র নাতি হওয়ায় কিংসুককে উনি চোখে হারায়। সবাই বলে কিংসুক নাকি তার মৃত দাদার মতোই দেখতে হয়েছে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো? যেমন রেখেছিস আমাদের কথা কি তোর মনে পড়ে না? পড়ে, সবার কথাই মনে পড়ে। তা দাদির সাথেই কি শুধু কথা হবে? কথাটা বলে সামনে এগিয়ে গেলেন আতিয়া। কিংসুক আর নিজেকে ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরে আতিয়া বেগমকে। আতিয়া বেগম আবিরের ফুপি, নিজে বিয়ে করেননি, ভাইয়ের ছেলের জন্য নিজের হাতে মানুষ করেছেন তাকে। বাড়িতে তার কথাই চলে বললেই চলে। আমার আমানত ঠিক আছে ফুপি? কিংসুকের কথা শুনে আতিয়া বেগম শুকনো ঢোকিল। তাহলে কি আবার সেই রাতের মতন কোনো ইতিহাস তৈরি হতে যাচ্ছে? আবার কি খানবাড়ি রক্ততে রঞ্জিত হবে? এই 5 বছর নিজের সর্বোচ্চ দিয়ে অরিনকে আগলে রেখেছেন উনি। কিংসুক তাহলে আবার অরিনকে কেড়ে নিতে এসেছে? আতিয়া বেগম কথা ঘুরিয়ে ফেলে। অনেক দূর থেকে এলি, ভিতরে আয়। কিংসুককে ভেতরে নিয়ে যান আতিয়া বেগম, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজতে ব্যস্ত। 2 ঘন্টা পর সবাই যখন হলুদ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সবার ফোনে একটা ছোট MMS চলে গেল। সাথীর হবু বরের কেলেঙ্কারি তার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে। ব্যাস হলো বিয়ের রফা দফা। সেই ঝগড়া, তারই মাঝে বর বাঁধালো এক কাণ্ড। সে রিভলভার বের করে সাথীর মাথায় ধরল। না, খানবাড়িতে তো বিয়ে করেই ছাড়বে। সবার মাঝে একটা আতঙ্ক বাসা বাঁধে। কেউ ভয়ে পুলিশকে কল করতে পারে না। ঠিক তখনই জামাইয়ের পায়ে একটা গুলি লাগে, আর জামাই মাটিতে বসে পড়ে। কিংসুক তার লাইসেন্স করা রিভলভার দিয়ে জামাইয়ের পায়ের অবস্থার 12টা বাজিয়ে দেয়। তারপর পুলিশ এসে জামাই সহ তার পরিবারকে নিয়ে যায় ফ্রড কেসের দায়। কিছুক্ষণ পর, এখন আমার মেয়ের কি হবে? কে বিয়ে করবে ওকে? সাথে শুভর বিয়েটা দাও। কিংসুকের কথা শুনে রেহানা বেগম কিছুটা হলেও শান্ত হন। শুভ ছেলে হিসেবে খারাপ না, এই এক স্টেজে বিয়ে হবে বলে ঠিক করা হলো। ব্যাস হয়ে গেল তাদের মিল। কিন্তু এরই মধ্যে খবর গেল অরিন মিসিং। কথাটা কিংসুকের কানেও গেল। শুধু অরিন নয়, সাথে তার 2 গন্ডগোলের দলও মিসিং। ব্যাস কারো আর বুঝতে বাকি রইল না কাজটা অরিনেরই করা। শুভ, পুষ্প, আরিফ আর সাথী সবাই মিলে কিংসুককে জোরাজোরি তাদের সাথে নিয়ে আসে। যেহেতু তার কথায় সবাই রাজি হয়েছে, তাই তাকে তো সাথে লাগবেই। রীতিমতো কিংসুকের পায়ে পড়ে তাকে আনতে হয়, কারণ এসব বাচ্চামো তার পছন্দ নয়। সবাই মিলে চলে আসলো তাদের আড্ডা দেওয়ার জায়গায়, মানে অরিনের রুমে। হরিণ বেবি, কই তুই? বিয়ে তো ভাঙছি। সাথীর কথাটা শুনে আলমারি উপর থেকে অরিন বলে উঠল, কি সত্যি? ব্যাস সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেল অরিন। সবাই হা হয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। আলমারির উপর একদম ছোট্ট বাদর রানীর মতো বসেছিল অরিন। অরিন মা, গাছে উঠালে লোকালেও পারতি, এভাবে বাদরের মতো আলমারিতে কেন ঝুলছিস? আরিফ আর অরিনের বাবার নাম এক, তাই তাকে সবাই অরিনের পাতানো বাপ ডাকে। আর সে অরিনকে মেয়ে, যদিও বয়সে 2 বছরের বড়। আমি কি সেচে উঠেছি নাকি? তাহলে ক্লোজেস্টের ভিতর থেকে মনিয়া আর রকি বের হয়ে বলল তারাই অরিনকে উঠিয়েছে। ভাই নামা আমাকে। তুই বুঝতেই থাক, একদম বাদর রানী লাগছে। অরিন এবার শুরু করে দেয় তার মেলোড্রামা। মনি ঠিকই বলতো, কখনো কারো ভালো করতে নেই, এভাবে পিঠে চড়ি মারে। ঠিক আছে, নামাতে হবে না। মনি চুপ কর মা, এখনই নামাচ্ছি তোকে। অরিনের ড্রামা দেখে সবাই তড়িঘড়ি করে তাকে নামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একটু বেশি উপরে হওয়ায় তাকে নামাতে যেয়ে সবাই একসাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরও সবাই নির্লজ্জের মতন হাসতে থাকে। আবির ভাই, তুমি কিছু মনে করো না, আমরা আসলে ছোট থেকেই একটু বেহায়া। কথা বলে আরিফ আবিরের দিকে তাকালো। আবির মানে কিংসুক কিছু না বলেই চলে গেল বাহিরে। লোকটা কেডে সাথী?
অরিনের প্রশ্ন বোধ হয় কিংশুকও শুনতে পেল। কদিন গেলে বুঝতে পারবি অরিন আমি কে। কিংশুক পেছনে না তাকিয়েই আনমনে কথাগুলো বলে চলে গেল। আরে কিংশুক ভাই, এটা ও হ্যান্ডসাম আছে। সেদিন রাতে সবাই হাসি আনন্দে কাটালেও ভোর থেকে শুরু হয় মহা ঝামেলা। সকাল থেকে শুরু হলো মহা গণ্ডগোল, কারণ সাথীর লেহেঙ্গার একদম রফা দফা। অবশ্য কাজটা অর্ডিনারি ছিল। যদি এভাবে বিয়েটা না আটকানো যেত তাহলে অন্যভাবে ঠিকই আটকাত সে। ব্যাস যা ভাবা সেই কাজ দিয়েছিলাম লেহেঙ্গাটা নষ্ট করে। ভোর সকালে সাথীর চিৎকার চেঁচামেচি শুনে সবার ঘুম ভাঙলেও অরিন ঠিকই মরার মতো ঘুমাচ্ছিল। মনিয়া আর পুষ্প এসে অরিনকে টেনে তুলে সোজা নিচে নিয়ে যায়। সবাই খুব একটা রাগী ভাব নিয়ে তাকিয়ে থাকে অরিনের দিকে। আদরে তোমাকে বাদর বানিয়েছি আমি। যাক বাবা, আমি কি করলাম মনি? কি করতে বাকি রেখেছো বলো তো? মনির কথা অনুযায়ী নিচে সাথীর কাটার ছেঁড়া লেহেঙ্গাটার দিকে তাকালো। ও শিট! কিন্তু মনি, আর তো কোনো উপায় ছিল না। মানে কিসের উপায়? কেন বিয়েটা ভাঙার? অরিনের মুখ ফসকে কথাটা বের হওয়ার সাথে সাথে সবার চোখ ছানা বড়া হয়েছে। আর অশুভ মানে শুভ ভাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে নেন আর বলে এখনই আরেকটা লেহেঙ্গা আনবে। কিন্তু এই ভোরবেলা তোরা লেহেঙ্গা পাবি কোথায় থেকে? সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল, কারণ বিয়েটা সকাল 12টার আগেই করতে চায় তারা। নতুন ট্রেন্ড বলে কথা। ঠিক সেই সময়ই নিচে এলো হিরো, গল্পের হিরো আর অরিনের জীবনের একমাত্র ভিলেন। আমি বলে দিচ্ছি ওর শোরুম খুলে দেবে, তোর বেরিয়ে পড়। উফ ভাইয়া, তুমি একটা জিনিয়াস। সেদিন পুরোপুরি অরিন কিংশুককে দেখেছিল। মাশাআল্লাহ ভালোই লম্বা, বডি দেখে মনে হচ্ছিল প্রতিদিন জিমে পড়ে থাকে, কিন্তু মুখটা এমন বাঁকা মনে হয় জীবনেও হাসেনি। আর প্রতিদিন করলার জুস খায়। কিংশুক কাকে যেন কল দিয়ে কিছু একটা বলে আর কোনো দিকে না তাকিয়ে বাগানে চলে যায়। অরিন বেহায়ার মতো ওনার যাওয়ার দিকে তাকিয়েছিল। কেন জানি না একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আসলে খানবাড়িতে এই প্রথম চর্বি ছাড়া ফিট বডির ছেলে দেখলো তো, তাই আর কি। দুপুরে অরিন, ওরা তো এখনো লেহেঙ্গাটা নিয়ে আসলো না রে, শুধু শুধু মেকআপ করে যাচ্ছি। আসছে রে, কথা হয়েছে। প্রতিটা বেস্ট ফ্রেন্ড যেমন তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে সাজে, ঠিক তেমনি আমিও সাজলাম। একটা ওর মতো করে অফ হোয়াইট লেহেঙ্গা পরে সিম্পল সাজ দিলাম, কানে ফেক ফুল আর চুলগুলো খোলা রাখলাম। বরের এন্ট্রি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার কনের এন্ট্রির পালা। নিচে আরিফ, রকি, শুভ আর বাকি বাড়ির লোকেরা দাঁড়িয়েছিল। এবার গানের সাথে সাথে কনের এন্ট্রির পালা। সাথে ছিলাম আমি, মনিয়া, পুষ্প। নিচে নামতে নামতে সবাই অরিন আর সাথীর দিকে তাকিয়েছিল। শুভ বলিউড স্টাইলে বউকে দেখে কান্না করার মতন অভিনয় করতে চেয়েও পারল না, বরং সাথীকে দেখে তার মুখে বিশাল হাসি ফুটে উঠল। আর অন্যদিকে সাথী রেগে শেষ। কোথায় চোখে পানি আনবে তাকে দেখে তা না, উল্টো হেসে শেষ হয়ে গেল। নিচে উপস্থিত এত চোখের ভিতরও অরিনের চোখ গেল সকালের সেই সুদর্শন পুরুষটার উপর। কালো পাঞ্জাবিতে তাকে মারাত্মক লাগছিল, কিন্তু মুখে নেই তেমন হাসি। আর সাথে সেই একদল লোক, মনে হচ্ছিল মিছিল নিয়ে বের হবে। বড় লোকদের এই একটা ঝামেলার সাথে বডিগার্ড থাকে। আমার যে টাকা আছে সেটা দেখাতেই হবে। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত হয়ে গেল প্রায়। অবশ্য বিয়ের মজা রাতেই হয়, বর কনেকে জ্বালানোর জন্য। তখন চেয়ার নিয়ে আরিফ, শুভ, রকি আর কিংশুক বসেছিল। কি জানি কি মহা মিটিং চলছিল তাদের। দেখে মনে হচ্ছিল কিংশুক খান একটু মুড নিয়েই বসেছিল। জন্মের পর হাসাহাসি বোধহয় হয়নি। তারই মাঝে অরিন আর পুষ্প যাচ্ছিল উপরে ফ্রেশ হতে। ঠিক তখনই তাদের ডাক পড়ল। অরিন এদিকে আয়। অরিন লেহেঙ্গা ধরে কাছে গিয়ে দাঁড়ালো। কাজটা কি তুমি ঠিক করলে অরিন? শিওর ওরা বুঝতে পেরেছে ওদের গাড়ির টায়ার পাংচার অরিন করেছিল। কিসের কথা বলছো তুমি? কাজটা তুই ঠিক করিসনি অরিন, বিরাট ক্ষতি হতে পারতো। কথা শুনে বুঝলো গত মাসে বাসের বাড়ির কাকু কে যে অরিন ভূত সেজে ভয় দেখিয়েছিল, ওটা সবাই জেনে গেছে। মনিকে বলতেই হচ্ছে এবার। না,
প্লিজ 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 বলো না, আমি আর কাউকে ভূত সেজে ভয় দেখাবো না। আমরা ভূতের কথা বলছি না। আচ্ছা সরি, তোমাদের গাড়ির টায়ার আর পাংচার করব না? কথাটা বলা শেষ করতে সবাই অরিনের মুখের দিকে তাকালো, সাথে কিংসুকও। কি? সেদিন তুমি আমাদের গাড়ির চাকার কাজ শেষ করেছিলে। ও মা, এটাও নয়। তাহলে তোমরা কিসের কথা বলছো? টিভির কাজ ভাঙার? অরিনের কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আসলে এই শয়তান ছেলেগুলোর কাজই হলো অরিনের পেছনে লাগা। সবাই হাসলে কিংসুক হাসল না, বরং ল্যাপটপের মুখে গুজে রাখল। বিয়ের দিনও কিসের কাজের? ওদের কথার মানে বুঝতে পেরিয়ে রাগে নিজের লেহেঙ্গাটা ধরে উপরে চলে গেল অরিন। কিন্তু কোনো একটা চোখ অরিনের যাওয়া অবধি বেশ ধ্যান লাগানো নজর ধরে তাকিয়ে রইল। তোমার ডান আমি কাটবো পাখি। রাতের বেলা, রাতে ফ্রেশ হয়ে ঘুমানোর আগে একটু বারান্দায় গেল অরিন তার গাছগুলোর যত্ন নিতে, অবস্থা দেখতে। অবশ্য অরিনের পাশের বারান্দাটা ছিল কিংসুকের। ডুপ্লেক্স বাড়ি হওয়ায় এই একটা ঝামেলা, খোলা বারান্দাগুলো দিয়ে একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। অরিন সেদিকে ধ্যান না দিয়ে সোজা নিজের গাছগুলোকে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে মনে হলো কেউ একজন অরিনকে দেখছে। কেমন যেন একটা ভারী ভারী লাগছে পরিবেশটা। অরিন হঠাৎ করে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। অরিন দেখতে পায় কিংসুক এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। না আছে কোনো হাসি, না আছে রাগ, কেমন যেন একটা বিষাদময় তাকিয়ে থাকা তার। চোখ দুটো লাল আর চোয়াল শক্ত। অরিন নামতামতা করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন ভাইয়া? আম নট ইউর ভাইয়া। কিছু একটা ভেবে আবার কিছুক্ষণ পর বললাম, কিছু বলবেন আঙ্কেল? স্টুপিড। কথাটা বলেই নিজের রুমে চলে গেল। কিছু বলল না অরিন। লোকটা অরিনকে স্টুপিড কেন বলল? বয়সে তো অরিনের থেকে বেশ বড়। ভাইয়া নয় তো আঙ্কেলই বলল। মুডটা একদম নষ্ট হয়ে গেল। ঘুমও আর আসলো না। অরিন সোজা চলে গেল কিচেনে নিজের জন্য পুডিং বানাতে। অরিন ঠিক করে নেটফ্লিক্স দেখবে আর টাইম পাস করবে, যেই ভাবা সেই কাজ। চলে গেল কিচেনে। অরিন বরাবরই রাতে রান্না করে আর মনির জন্য কফিও বানায়। মনি বই পড়ে আর অরিন নেটফ্লিক্স দেখে। এভাবেই কেটে যায় তাদের রাতগুলো। পুডিং বসিয়ে কিচেনটা পরিষ্কার করতে লাগলো অরিন। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই মনি এসেছে। কফি খাবে? একটু অস্পষ্ট সুর ভেসে আসলো। তোমাকে খাবো। অরিন পেছনে না ফিরেই বলতে লাগলো, আজকেও কি বই পড়ে সারা রাত কাটাবে? মনি, কেন যে প্রতিদিন বই পড়ো? মাঝে মাঝে আমার সাথে নেটফ্লিক্সও তো দেখতে পারো নাকি? কথাটা বলে শেলফ খুলে কফি পাউডারটা নিতে গেল অরিন, কিন্তু বেশ উপরে হওয়ায় নিতে পারল না। পেছন থেকে একটা শক্তপোক্ত হাত এসে কফির পাউডারটা বের করতে লাগলো। তার বুক অরিনের পিঠ বরাবর ঠেকানো। এতটাই কাছে দাঁড়িয়েছিল ছায়া মূর্তিটি যে তার নিঃশ্বাস অরিনের কাঁধে পড়ার মতো। হুট করে পেছনে ফিরে দেখে কিংসুক অরিনের একদম কাছে দাঁড়ানো। হঠাৎ এমন হওয়ায় বেশ ভয় পেয়ে যায় অরিন। সরি ভাইয়া, আমি ভেবেছিলাম মনি। আম নট ইউর ভাইয়া। ওকে আঙ্কেল, সরি। হঠাৎ করে কেন জানি কিংসুকের মুখটা রাগে পরিণত হলো। কফির পাউডারটা অরিনের হাতে ধরিয়ে দিয়ে বলল চিনি ছাড়া কফি বানাতে। অরিন একটু অবাক হলো। এত রাতে ওনার জন্য কফি বানাবে সে? যাক, লোকটা হ্যান্ডসাম আছে। এই ভেবে অরিন কফিটা বানায়। কিছুক্ষণ পর, ভাইয়া আপনার কফি। সরি আঙ্কেল, আপনার কফি। ইশারা করে কফিটা নিচে রাখতে বলল কিংসুক। ওনার কথা মতো সামনের টি টেবিলে কফিটা রেখে চলে যেতে লাগলো কিচেনে। পেছনে ফিরতেই কানে এলো, ওনা নেই কেন গায়ে? ওনার কথা শুনে একটু লজ্জিত হলো অরিন। আসলে ভাইয়া, মানে আঙ্কেল, ওটা তো নাইট পিস, ওড়না থাকে না সাথে। না থাকলে তোমাকে নিতে হবে। এসব একদম পছন্দ করি না আমি। এখন রুমে যাও। কথাটা শুনতে দেরি, অরিনের যেতে দেরি নেই। পুডিংয়ের কথা প্রায় ভুলে গিয়েছিল কিংসুক, আর অরিনের ছুটে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, কাল থেকে তোমার জীবন বন্দির গল্পটি শুরু মাই ডিয়ার একমাত্র বউ। কিংসুক খুব আরাম করে অরিনের বানানো কফিটা খেলো আর আর ফোনে কিছু একটা দেখছিল। সকালবেলা ঘুম থেকে উঠতেই মনে হলো চুলায় তো পুডিং ছিল। এই রে, শেষ আজকে পুরো কিচেন। দৌড়ে গেল কিচেনে। ওমা, পুরো কিচেন ক্লিন।
আর পুডিংয়ের কোনো অংশও নেই। নিশ্চয়ই মনি পরিষ্কার করে গেছে। তাড়াতাড়ি করে না আম্মাজান, সবাই চলে এসেছে তো নিচে। চুলটা সেট করে নেই মনি। আচ্ছা। কেমন লাগছে বলো? বাহ, দারুণ। কই আমার সখী কই? এই যে দাদি এখানে। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার পরিটাকে। এই কুর্তি সেটটা কিন্তু সেই। আমি বেশি সুন্দর দাদি, এই কুর্তি নয়। তিনজন মিলে নিচে চলে গেল। বউ ভাতের জন্য সবাই এসেছে। যদিও প্রোগ্রামটা ছেলের বাড়িতে করানো হয়, কিন্তু এখানে খান বাড়িতেই হচ্ছে, কারণ দাদির ইচ্ছে। বিকেলবেলা প্রোগ্রামের শেষে যখন সবাই আড্ডা দিচ্ছিলাম, তখনই কোথা থেকে হীরা আন্টি চলে আসলো, সাথে জুলি আন্টিও। তারা দুজনেই অরিনকে নিজেদের ছেলেদের বউ বানাতে চায়। বাহ, আমার হবু ছেলের বউকে কি সুন্দর লাগছে। ও আমার ছেলের বউ হবে, হীরা তোর নয়। দিবা স্বপ্ন, তোর নেকলেসটা কি সুন্দর, লিপস্টিকের কালারটাও বেশ। সকলে যখন অরিনের তারিফ করতে ব্যস্ত, ঠিক তখনই অরিনের ডান হাত টান পড়ে। কেউ একজন বেশ জোরে অরিনের হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছিল। আচমকা হাতে টান পড়াতে কিছুই বুঝে উঠতে পারছিল না অরিন। কে টানি নিয়ে যাচ্ছিল তাও না। কে আপনি? আমার হাত টানছেন কেন? আমার কথা শোনার সাথে সাথে সামনের লোকটি পিছনে ফিরে তাকালো। চুপ, একটা কথাও না। হঠাৎ ধমক পড়ায় আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কিংসুক ভাইয়া আমার হাত টেনে নিয়ে যাচ্ছিল এতক্ষণ। কিংসুক, কি করছিস তুই? ছেড়ে দে ওকে। নিজের বউকে নিয়ে যাওয়ার জন্য কারো পারমিশন লাগবে আমার? উনি আমার হাত ধরে নিচের রুমে নিয়ে যান আর দরজা লক করে দিয়েছিলেন। রীতিমতো বেশ জোরে আমাকে ধাক্কা দিয়েছিলেন। আমি তখনও বেডের উপরে বসে চিন্তা করছিলাম ওনার বলা কথাগুলো। আমার বউ মানে কে? ওনার বউ? আমি? কবে থেকে? কথাগুলো ভাবতে ভাবতে দেখলাম উনি নিজের কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছিলেন, এবং শুধু ভাবছিলেন বললে ভুল হবে, আমার সামনে পায়চারিও শুরু করে দিয়েছিলেন। আমি বেশ ভয়ে ছিলাম কি হতে যাচ্ছে আমার সাথে। আর একটু আগে কি হলো? আমার চিন্তার অবসান ঘটিয়ে হঠাৎ করে উনি আমার সামনে হাঁটু পেরে বসে এবং এক টান দিয়ে নিজের কোলের উপরে বসালেন আমাকে। আমি কিছু বুঝে ওঠার আগে উনি আমার লিপস্টিকটা মোছা শুরু করলেন নিজের হাত দিয়ে। এটাকে মোছা বলে না, ঘষে ঘষে উঠানো বলে। এত ব্যথা সহ্য করতে না পেরে বলেই উঠলাম, আমার লাগছে ভাইয়া। কেন জানি না আমার কথাটা ওনার পছন্দ হলো না। আমার দুগালে শক্ত করে হাত রেখে মুখটা ওনার মুখের কাছে নিয়ে গেলেন। আমার জিনিসে কারো নজর পড়ুক, এটা সহ্য হয় না আমার বেবি গার্ল। কথাটা বলে নিজের পাঞ্জাবি দিয়ে আমার লিপস্টিক ঘষতে লাগলেন। এক এক করে আমার কানের রিং এবং গলার নেকলেস এটাও টেনে ছিঁড়ে ফেললেন। হাতের চুরির কথা বাদই দিলাম। This was your first mistake, and I'll make sure this is your last mistake. কথাটা বলে নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন উনি, কিন্তু ততক্ষণে এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে যারা যারা আমার যেটা নিয়ে প্রশংসা করেছিল উনি বেছে বেছে সেগুলোই নষ্ট করেছিলেন। কিন্তু তারা তো মেয়ে ছিল, এতে কেন সমস্যা হবে ওনার? জানি না সময় আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছিল। সেই দিন এসব কেন হয়েছিল? যদি ভুল করে বুঝতে পারতাম তাহলে আজকে এভাবে আমাকে নিজের সীমার থেকে পালাতে হতো না। ফ্ল্যাশব্যাক। আমার সমস্ত সাজসজ্জা নষ্ট করার পর উনি রুম থেকে এমনভাবে বের হয়ে গেলেন যেন মনে হচ্ছিল কিছুই হয়নি। আমি নিচেই বসে রইলাম, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছিল। ওন্না দিয়ে চেপে ধরলাম। তখনই মনি আসলো। মনিকে দেখে আর না পারতে কেঁদে দিলাম। মনি কিছু না বলে চুপচাপ আমাকে আমার রুমে নিয়ে গেল। অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়েছিল আমার গলায়, হাতে, ঠোঁটে। সেই দিন রাতে আমার জ্বরও এসেছিল, আর ঠিক হতে বেশ কয়েকদিন লেগেছিল। আর এই কয়েকদিন আমি ভয়ে ওনার সামনেও যাইনি। কিন্তু আমি না গেলে কি হবে? কেউ একজন যে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে নজরে রেখেছিল সেটা ঠিকই বুঝতে পেরেছিলাম। সবে তো শুরু মাই ডিয়ার একমাত্র বউ। যতটা কষ্ট আমি পেয়েছি তার থেকে দ্বিগুণ তুমি পাবে। অবসেশন অনেক প্রকারের হয়, কোনোটি হেলদি আর কোনোটি আনহেলদি। আমার বেলায় ঠিক তাই হয়েছিল। আমি কিংসুকের আনহেলদি অবসেশনে পরিণত হয়ে গিয়েছিলাম। অতটা ভয়ঙ্কর অবসেশনে মনে হয় না কারো জীবনে আসে। জ্বর ভালো হওয়ার আরও 2 দিন পরে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম। আর যাই হোক, মিডটার্ম তো আর আমার জন্য অপেক্ষা করবে না, তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও যেতে হয়েছিল।
ভার্সিটি। অরিন, শুভ ভাই আর সাথী আপুর বিয়ের পর থেকে তুই এমন গায়েব হয়ে গেছিলি কেন বলতো? গায়েব কোথায় হয়েছিল? জ্বর আসছিল। জানিস তোকে কত মিস করেছি আমরা, একটু মজা হয়নি, এত বোরিং। আচ্ছা, তুই কি ভাবছিস বলতো অরিন? এত চুপচাপ কেন? কিছু না রে, চল কিছুক্ষণ মাঠে হাঁটি, পরে বাড়ি চলে যাব নে। ভাই ফুচকা খাবো। ওকে, লেটস গো। প্রাইভেট ভার্সিটিগুলোতে একটাই সমস্যা, ফুচকা খাওয়ার জন্য বাইরে যেতে হয়, গেটে নট অ্যালাউ। তো আমরা গেলাম বাইরে আর 3 প্লেট ফুচকা অর্ডার দিলাম। বরাবরের মতোই আজকেও আমরা ম্যাচিং আউটফিট পরেছিলাম, লুজ জিন্স আর চিকেন কারি কুর্তি, চুলগুলো সোজা, শীতে করে ছাড়া। জীবনে যতই ঝড় তুফান হয়ে যাক না কেন, ফ্যাশন মাস্ট বি করতেই হবে। কিছু কিছু সময় মানুষ আছে ঝাল খেতে পারে না, কিন্তু ফুচকার সাথে ঝাল ছাড়া চলেই না। আমিও সেই পাবলিকদের মধ্যেই পড়ি। কিরে, তুই কি ঝাল খেতে পারবি? এত ঝাল নিয়েছিস কেন? হ্যাঁ, পারবো। কি কেমন? কি ঝাল? এর থেকেও বেশি ঝাল বাসা অপেক্ষা করছে। কথাটা শোনা মাত্রই আমরা 3 জনে পিছনে ফিরে তাকালাম। কিংসুক ভাইয়া, ওনার চোখ অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, মনে হচ্ছে অনেক বেশি রাগে ফুলছে। বড় ভাই তুমি? হাই ভাইয়া। বাড়ি চলো। 3 জনের মধ্যে উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে গেল। যেহেতু রাস্তা, তাই কোনো সিন ক্রিয়েটও করেনি উনি। সোজা গাড়িতে বসিয়ে দিল ওনার পাশের সিটে, আর সিট বেল্টও লাগিয়ে দিল। সারা রাস্তা একটা কথাও বলেনি উনি, চুপচাপ গাড়ি চালিয়ে খানবাড়িতে ঢুকতেই আমাকে টেনে ফেলে দিয়েছিল গার্ডেনের বড় খোলা জায়গাটায়। ওমর, জি ভাই। সব এখানে নিয়ে আয়। ওনার কথাতে সার্ভেন্টরা আমার যত মডার্ন ড্রেস ছিল সব মাঠে রাখলো, আর তাতে কেরোসিন ঢেলে দিল। আমি নির্বাক দর্শকের মতো চেয়ে রইলাম। উনি আমার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি দিয়ে সব জামা কাপড়গুলোতে কেরোসিন ঢেলে দিলেন। আমি দৌড়ে গেলাম ওনার কাছে, ওনার হাত ধরে রিকোয়েস্ট করতে লাগলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে কিংসুক আবির খান কখনো কারো কথা শোনে না। না প্লিজ, হ্যাঁ এমন করবেন না প্লিজ। আমি সোজা ওনার পায়ে পড়লাম, অনেক রিকোয়েস্ট করলাম, কোনো লাভ হলো না। বেবি গার্ল, ইউ হ্যাভ টু নো মি প্রপারলি। না করেছিলাম এভাবে বের হতে, এখন ভুক্ত। এক হাতে আমার থুতনি ধরে অন্য হাত দিয়ে আমার সব কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন উনি। আমি ওনার পায়ের নিচে বসে বসে দৃশ্যটা দেখছিলাম। আমি একা নয়, দাদি, মণি, রহিম কাকা ও মাধুরী, কারো কোনো সাহস হচ্ছিল না ওনাকে আটকানোর। নাও ইউর টার্ন বেবি গার্ল। চোয়াল শক্ত করে উনি আমার দিকে তাকায়, আর এরই মধ্যে ওমর ওনার কাছে আসে। ভাই, সব আপনার রুমে রাখা হয়েছে। গুড। কাপড়গুলো তখনও জ্বলছিল। উনি কারো দিকে না তাকিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন ওনার রুমে। না, কোনো ভালোবাসা দেখাতে নয়, আমার বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার শাস্তি দিতে। ওনার রুমে ঢুকে দেখলাম বিশাল একটা ফুচকার বোল, যতগুলো পারা যায় ঠিক ততগুলোই। উনি আমাকে ডিভানে বসে নিচে আমার সামনে বসলেন। তখনও আমার চোখে পানি প্লাস মুখে ভয় দুটোই কাজ করছিল। ইট। কি? ইট। প্লিজ না। উনি আমার গালগুলো চেপে ধরে আমার মুখে ফুচকাগুলো ঢুকিয়ে দিচ্ছিলেন। ফুচকাগুলো এতটাই ঝাল ছিল যে আমার দম চাই যায় অবস্থা, চোখ মুখ দিয়ে পানি ছুটে গিয়েছিল। গুনে গুনে ঠিক 32টা ঝাল ফুচকা খাওয়ানো হলো আমাকে। বেবি গার্ল, অবদ্ধ আমার একদম পছন্দ নয়। আমি ঝালের জন্য কিছুতেই কিছু বলতে পারছিলাম না, আর না ওনাকে নিজের থেকে সরাতে পারছিলাম। কি হলো আমার সাথে, আর কেনই বা হলো এমন? এর পরের বার যদি দেখেছে আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছেন, I'll kill you for sure। কথাটা বলে আমার সামনে 1 গ্লাস পানি ধরলেন আর নিজের হাতে খাওয়ালেনও। কিন্তু এতগুলো ঝাল খাবার খাওয়ার পর না শরীর ভালো থাকে আর না পেট। যা হবার তাই হলো। উনি আমাকে রেখে নিচে চলে গেলেন, আর সেই সুযোগে আমি বারান্দা দিয়ে আমার রুমে চলে এসেছিলাম। এসেই দরজা লক করে প্রচুর কান্না করলাম, আর ভুলেও দরজা খুলবো না। কিছুক্ষণ পর, আম্মাজান দরজা খোলো প্লিজ, দেখো আমি এসেছি। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলাম। মনি ভিতরে ঢুকতে আমার এমন নাজেহাল অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি, আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো কিংসুক।
আমার পারমিশন ছাড়া তুমি রুম থেকে বের হয়েছে কিভাবে? হাউ ডেয়ার ইউ অরিন? ওনার কথা শুনে আমি ভয়ে আরও কেঁদে দিলাম আর মনিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখছিস তো মেয়েটা ভয় পেয়েছে। তুই যা প্লিজ, I'll take her with me. প্লিজ কিংসুক, ফর গড সেক। কিংসুক আর কিছু না বলে চলে গিয়েছিল আর মনি ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সেই দিন রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। আমার শরীর বেশি খারাপ হয়, মনি সাথেই ছিল আমার। কিংসুকের ভয় আমার মন থেকে সারাদিনও কাটেনি, তাই দরজা জানালা অফ করে দিয়ে নিজের রুমেই ছিলাম। রাতের দিকে যখন মনটা খুব বেশি খারাপ লাগছিল তখন গেলাম বারান্দায়। চারপাশে ভালো মতো নজর রেখেছিলাম অবশ্য। না, কিংসুকের রুমে লাইট অফ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আছে। আমার ভিতরে এক অচেনা ভয় কাজ করা শুরু করলো। ধীরে ধীরে পেছনে তাকাতেই দেখি কিংসুক রেলিংয়ে হেলান দিয়ে ট্রাউজারে 2 হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মনে হচ্ছিল এক্ষুনি গিলে খাবে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। কোনো কিছু না ভেবে দৌড় দিলাম নিজের রুমে, সোজা দরজা লাগিয়ে দিলাম। পরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে দেখি আমার থাই জানলায় সুন্দর মতো হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন উনি। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে কখন যেন জানলাটা খুলে রুমে ঢুকে পড়বে। আমি আরও জোরে কেঁদে উঠি। উনি কিছু না বলে শুধু তাকিয়ে থাকে আমার দিকে। ওনার এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকা দেখে আমি আরও ভয়ে জোরে জোরে কেঁদে দেই আর নিজের রুম থেকে বের হয়ে সোজা মনির রুমে চলে গিয়েছিলাম। আমি এতটাই আতঙ্কে ছিলাম যে রুম থেকে বের হওয়া আমার জন্য বিপজ্জনক তাও ভুলে গিয়েছিলাম। মনি, মনি, প্লিজ দরজাটা খোলো, মনি। কিন্তু হঠাৎ অনুভব করলাম, হ্যাঁ, একটা ছায়া মূর্তি আমার খুব নিকটে দাঁড়ানো। Do you need my help, baby girl? কথাটা শুনে আমার দম আটকে আসছিল। যার ভয়ে রুম থেকে বের হয়ে আসলাম সেই আমার পেছনে। রাত গভীর হয়, মনি দরজা খুলতে দেরি করেছিল আর তার মধ্যে কিংসুক চলে আসে। কিংসুকের কথাটা শুনে আমি পিছনে তাকালাম। আমার পিঠ দরজা অবধি লেগে গিয়েছিল। ওনার একটা হাত দরজায় আমার মাথা বরাবর রেখেছিলেন আর আরেকটা হাত টাওয়ারের পকেটে ঢুকানো। হালকা একটু ঝুঁকে আমার মুখ বরাবর মুখ রেখে বলল, You are my unhealthy obsession, baby girl. আনহেলদি অ্যাবসেন্স মানে? কবে থেকে? উনি তো আমাকে দেখেছে প্রায় 10 থেকে 12 দিন হবে। তাহলে আমি ওনার অ্যাবসেন্সে কিভাবে পরিণত হলাম? ওনার কথার মাঝে মনি দরজা খুলে বের হয়ে এলেন। মনিকে দেখে আমি জড়িয়ে ধরলাম। তার মাঝে উনি বলে বসলেন, মাঝে মাঝে আমাকে একটু একটু জড়িয়ে ধরলে মন্দ হয় না। কথাটা বলে নির্লজ্জের মতো চলে গেলেন আমাদের থেকে দূরে। মনি তাড়াহুড়া করে দরজা লাগিয়ে আমাকে প্রথমে শান্ত করলেন, পরে জানতে চাইলেন কি হয়েছিল। আমাকে সবটা খুলে বলো তো মিষ্টিমা, কি করেছে ও তোর সাথে? আমি মনিকে সব বললাম। তারপর মনে হলো ওনার ওই দিন আমাকে ওয়াইফ ডাকার কথাটা। মনি, একটা সত্যি কথা বলবে? আমি জানি তুই কি জানতে চাচ্ছিস। আমি মনির দিকে তাকালাম। হ্যাঁ, কিংসুকের পুরো অধিকার আছে তোর উপরে। মানে? মনি আমার সামনে বসে মাথা হাত দিয়ে বললেন, অরিন, আমরা তোর পারিবারিক বন্ধু নই, আমরা তোর শ্বশুর বাড়ির লোক। মনির কথাটা শুনে আমি রীতিমতো কোমায় চলে যাচ্ছিলাম। কেন জানি না বিশ্বাস করতে পারলাম না। আজকে থেকে 5 বছর আগে তোর আর কিংসুকের বিয়ে হয়। তুই তখন মাত্র 15 বছরের কিশোরী আর কিংসুক 25 বছরের যুবক। তোদের বিয়েটা হয়েছিল তোর দাদুর ঋণ শোধ করার জন্য। মানে? বাবার বন্ধু আমার বাবাকে বাঁচাতে যে উনি মারা যান, তখন আমার বাবা প্রতিজ্ঞা করেছিল কিংসুকের সাথে এই বাড়ির মেয়ের বিয়ে দেবে। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে যায়, রেখে যায় শুধু তার ওয়াদা। তাই তোদের বিয়েটা হয়। কিন্তু কিংসুক রাজি ছিল না, তাই তার পরের দিন রাতেই লন্ডনে চলে যায় আর এখন ফিরে আসে। মনির কথাগুলো শুনে কেন জানি না আমার দম বন্ধ হয়ে আসছিল। এই 5 বছরে উনি কি আমার খোঁজ রেখেছিলেন মনি? না। মনির না কথাটা শুনে কেন জানি না আমার অজান্তেই খারাপ লাগা কাজ করেছিল। কিন্তু কি করার, উনি এখন কেন আমার পিছনে লেগেছে মনি? সেটা তো আমিও বুঝতে পারছি না অরিন। এখন কেন এমন করছেন মনি? কি চায় উনি? কিংসুক যে কি চায় আর কি না চায় সেটা ও আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তোকে আজকে আমি কিছু বলতে চাই অরিন।
বলো মনি। কিংসুকের পুরো নাম শুনেছিস তুই? কেমন অদ্ভুত না? হ্যাঁ মনি। কিংসুকের মা ছিল হিন্দু, কলকাতার বনেদি পরিবারের মেয়ে। লন্ডনে পড়ার সময় কিংসুকের বাবার সাথে ওর মায়ের একটি সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। আমার বাবার কিংসুকের মাকে কখনোই পছন্দ ছিল না, কিন্তু ভাই ছিল বাবার অমূল্য রতন। নিজের থেকেও বেশি বাবা কিংসুকের বাবাকে ভালোবাসতো, তাই না পারতো ওদের বিয়েটা মেনে নেয়। তারপর কিংসুক হয়। কিংসুক আবির খান, খানবাড়ির প্রথম বংশধরের উত্তরসূরি। আমার বাবার কলিজার টুকরো আর মায়ের নয়নের মণি। কিংসুক ওর বাবা মায়ের সাথে লন্ডনেই থাকতো, কিন্তু বাবা চাইতো এইখানে থাকুক, তাই সব কিছু ওর নামে লিখে দেয়, যেন না চাইতেও ওকে এখানে রাখা হয়। কিন্তু কিংসুকে যখন 13 বছর বয়স, তখন রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা চলে যায়। ওদের লাশ পাওয়া যায়নি। তারপর থেকে কিংসুক হয়ে ওঠে বেপরোয়া। ওর না আছে ভয় আর না আছে কোনো মায়া। নেশা করা, মারামারি করা ছিল ওর নেশা। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, তখন বলে গেছিলেন তোদের বিয়ের কথা। দিন প্রথমবার বাড়িতে পুলিশ এসেছিল, সেদিন ছিল আমাদের জন্য ভয়ঙ্কর রাত। না, কিংসুককে ধরতে নয়, ওর নামে একটা মামলা নিয়ে সেটেল করতে আর আন্ডারওয়ার্ল্ডের হাত থেকে বাঁচাতে। তখন বুঝলাম ছেলেটা আর ভালো নেই, নষ্ট হয়ে গেছে, তাই ওকে জোর করে বিয়ে দেই। কিন্তু ওর তোকে পছন্দও ছিল না আর ঘৃণাও ছিল না। ও মেয়েদের থেকে সবসময় দূরে থাকতো, কারণ ওর প্রথমে একজনের সাথে রিলেশন ছিল, সিমি নামের মেয়েটা। কিন্তু মেয়েটা ওকে ঠকিয়ে অন্য কারো হাত ধরে। তখন ও ওই মেয়ে আর ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সবার জন্য এটা অ্যাক্সিডেন্ট হলেও সত্যিটা আমি জানি। ওর বিন্দু পরিমাণের হাত কাঁপে না জান নিতে। ওকে এসব থেকে বের করতেই তোর সাথে বিয়ে দিই, কিন্তু ও তখন চলে যায়। মাঝে ভিডিও কল দিত, কিন্তু কয়েক মিনিটের জন্য। দীর্ঘ 5 বছর ধরে ও বাংলাদেশে আসেনি, আর না তোর খোঁজ নিয়েছিল। কিন্তু এখন যখনই ওকে দেখি, তখনই তোর জন্য একটা পাগলামো দেখি ওর চোখে। অরিন, ওই মেয়ের প্রতি ওর ভালো লাগা ছিল, তাতেই এইসব। আর তুই তো ঘরের বউ। মনির বউ কথাটা শুনতেই আমার কলিজার পানি শুকিয়ে যায়। কি করব আমি এখন? কিভাবে মুক্তি পাবো ওনার থেকে? মনি, উনি কি চায় আমার থেকে? সেটা তো কিংসুক ছাড়া কেউ বলতে পারবে না অরিন। আর ওর হাত থেকে তোকে বাঁচানোর মতো দুঃসাহস আমাদের। মনির কথাগুলো শুনে আমি মুহূর্তে ভয়ে কেঁদে উঠি। কি করব আমি এখন? সেই রাতটা আমি মনির রুমে ছিলাম, কিন্তু আমার জন্য কষ্টের দিনগুলো শুরু হয়েছিল। তারপরে দিনগুলো থেকে আমার মিড টার্মের জন্য ভার্সিটিতে যেতে হয়েছিল, আর সেই থেকেই শুরু হয় ওনার অত্যাচার। পরের দিন ক্যাম্পাসে। আচ্ছা, আমার দ্বারা কি আর পড়াশোনা হবে না ভাই? না রে, বিয়ে করে ফেল। তোকে যে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে। আরে না, 3 বেলা চুমু দেব। বেলজ্জার ঘরের বেলজ্জা। গাইস, ওটা কিংসুক ভাই না? ওনার নাম শুনতে আমার কালকের রাতের কথাগুলো মনে পড়ে যায়। সকালেও অনেক ভয়ে ভয়ে বের হয়েছিলাম, যেন ওনার নজরে না পড়ি। কিন্তু এখন উনি আমাদের ভার্সিটিতে। কি করবো এখন? ভাই এখানে কি করছে? আরে ভাই ট্রাস্টি হয়েছে আমাদের ভার্সিটিতে, শুভ ভাই বলেছিল, কিন্তু আজকে এই সময় কেন আসলো বুঝলাম না। চল দেখা করি। না না মানে কি? মানে উনি তো এখন ব্যস্ত, কত লোক পাশে, যাওয়া ঠিক হবে না। চল আমরা ক্লাসে যাই। কথাটা বলে যখনই ক্লাসের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই সৌরভ এসে আমার হাতে এক গাঁদা ফুল আর লেটার ধরিয়ে দেয়। আমি রীতিমতো বেশ চমকে যাই। সৌরভ আমাকে পছন্দ করে, এটা সবাই জানে। কয়েকবার বিয়ের প্রপোজালও বাসায় পাঠায়, কিন্তু মনি না করে দিত। এখন বুঝলাম কেন না করতো। দেখো অরিন, আজকে উত্তর দিতে হবে না, কালকে দিও। আমি কিছু বলার আগে সৌরভ দৌড়ে চলে গেল, আর আমরা তিনজন একজন আরেকজনের মুখ দেখছিলাম। শুধুই যে আমরাই এমন করছিলাম বিষয়টা তা নয়,
আরও একজন আমাকে খুব শান্ত দৃষ্টিতে দেখছিল। দুপুরে পরীক্ষা কেমন হলো আম্মাজান? মোটামুটি ভালো মনি। তাহলেই হবে। এখন হাঁ কর তো দেখি, সেই সকাল থেকে কিছু খাসনি, নে হাঁ কর। দাঁড়াও দাদি। ওনার হঠাৎ আমার সামনে এসে দাঁড়ানো দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। ও এখন ভাত নয়, ফুল খাবে। মনি, ও ফুল খেতে যাবে কেন কিংসুক? কি বলছিস তুই দাদু ভাই, মাথা ঠিক আছে? মাথা ঠিক করবো বলেই তো এসেছে। উনি আর কথা না বাড়িয়ে আমার হাত ধরে টেনে হল ঘরে নিয়ে ফ্লোরে ফেলে দিল, আর ওনার লোকদেরকে দিয়ে সামনে ফুল এনে রাখলো। এগুলো সেই ফুলগুলো যেগুলো সৌরভ আমাকে দিয়েছিল। আমি ভয়ে একবার ওনার দিকে আরেকবার ফুলের দিকে তাকাই। উনি চুপচাপ আমার সামনে বসে খুব যত্ন সহকারে ফুলগুলো ছিঁড়তে থাকে, আর পাপড়িগুলো আমার মুখ টিপে ধরে খাওয়াতে থাকে। কষ্ট হচ্ছে? আমি কিছু না বলে শুধু চোখের পানি ফেললাম। ফুল নিতে পেরেছিস আর খেতে পারছিস না? ভেরি ব্যাড বেবি গার্ল। আমার ভুল হয়ে গেছে, প্লিজ। চুপ, একদম চুপ। বাঁচতে চাইলে সব ফুলগুলো খাবি তুই। আমি আর সহ্য করতে না পেরে ওনাকে ধাক্কা দিয়ে দৌড়ে মনের কাছে চলে যেতে চাই, কিন্তু উনি আমাকে ধরে নিজের কোলের মধ্যে বসায়। কিংসুক বাবা আমার, ফুপির কথা শোনো, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দে, আমি ওর ধ্যান রাখবো। মারার জন্যই তো ধরেছে। ওনার এই কথাটা শোনার সাথে সাথে আমি আটকে উঠি, ভয় আর আতঙ্কে অজ্ঞান হয়ে যাই। কিন্তু তাতেও বিন্দুমাত্র দয়া হলো না ওনার আমার জন্য। অমর, জি ভাই। বালতি ভর্তি পানি নিয়ে আয়। জি ভাই। যেখানে আমি নিজের পছন্দের জিনিসগুলো কারোর সাথে শেয়ার করি না, সেখানে তুই তো ঘরের বউ জান, তোকে কিভাবে শেয়ার করি বল? আমাকে অজ্ঞানহীন অবস্থায় কোলে নিয়ে জোরে জোরে কথাগুলো বলছিলেন উনি। সবাই কিছু বলতে চেয়েও যেন পারছিল না। কেউ কিছু বললে তার ডাবল ঝড় আমাকে সহ্য করতে হবে, এটা এতক্ষণে সবাই বুঝে গিয়েছিল। স্যার বালতি। গুড। একজন মানুষ যতটা দয়ামায়াহীন হলে আরেকজন সেন্সলেস মানুষের মুখের উপর সব বালতির পানি ঢেলে দিতে পারে আমার জানা নেই, জানার কথাও ছিল না। উনি পুরো এক বালতি পানি আমার মুখে ঢেলে দেয় যতক্ষণ না আমার সেন্স ফিরেও রেহাই হয়নি আমার। আমাকে টেনে তুলে আমার নিজের কোলে বসায়। আমি ভয়ে তাড়াহুড়া করে ওনার পা ধরে ফেলি। প্লিজ আমাকে ছেড়ে দিন। বেবি গার্ল, এখনো তো ধরলামই না। উনি সুন্দর মতো উঠে আমাকে কোলে করে নিয়ে সোফায় বসায় আর খুব যত্ন সহকারে আমার মুখের পানিগুলো মুছতে থাকে। গিফটের কথাটা শুনে তেমন কিছুই ভাবতে পারিনি আমি। মাথা কাজ করা অফ করে দিয়েছিল আমার। আমি ধীরে ধীরে ওনার মুখের দিকে তাকাই। উনি খুব শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, যেন কিছুই হয়নি। অমর, তোর ভাবের জন্য অনেক গিফটটা দিত। জি ভাই, এই যে। একটা সুন্দর ছোট কাঠের বক্স দেখে মনে হচ্ছিল খুব সুন্দর করে কেউ অর্ডার দিয়ে বানিয়েছে। খুলে দেখো। উনি এক চোখে ভ্রু তুলে আবার বলে, খুলে দেখো। আমি শুকনো ঢোক গিলে ওনার থেকে গিফটটা নিয়ে খুলতে লাগলাম। বক্সটার মুখ খোলার সাথে সাথে আমার চোখগুলো বের হয়ে আসবে মনে হচ্ছিল। আমি ভয়ে চিৎকার দিয়ে সোফার কোণায় নিজের মুখ চেপে ধরে কান্না শুরু করে দেই। উনি আমার হাতের কবজি ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেন আর রাগে আমাকে বলতে থাকেন, তোকে দেখার পারমিশন যেখানে কুকুর বিড়ালকেও দেয়নি, সেখানে একজন মানুষ তোকে ভালোবেসে ফেললো। বাহ! আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বক্সে মানুষের কাটা হাতের আঙ্গুল, এটাও কি সম্ভব? একজন মানুষ কতটা নির্দয় হলে এমন করে আমার আর বুঝতে বাকি রইল না এগুলো কার হাত। আমি ভয়ে কখন ওনার বুকে সেন্সলেস হয়ে যায় নিজেও জানি না। যখন সেন্স ফিরে তখন প্রায় সকাল হবে এমন। আমি আমার রুমেই ছিলাম। চোখ খুলে তাকিয়ে দেখি আমার মুখ বরাবর চেয়ার নিয়ে উনি পায়ের উপরে পা তুলে বসে আছেন। মনে হচ্ছিল সারা রাত ঘুমাননি। ওনাকে দেখা মাত্রই আমার গলা শুকিয়ে যায়। আমি ভয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে দিই। উনি আমার পাশে বসে আর আস্তে আস্তে করে আমার মুখ থেকে কাপড় সরিয়ে কপালে কিস দেয়, দিয়ে চলে যায়। পরক্ষণে নিজের গায়ের দিকে তাকাই। সকালে জামা কাপড় ছিল না, রাতের ড্রেস ছিল, কিন্তু আমি তো সেন্সলেস ছিলাম। তাহলে বুঝলাম কাজটা ওনারই।
আমার নিজের উপরে এক আকাশ সমান আফসোস হচ্ছিল। সকালে, কালকে কি কিংসুক তোর সাথে? না মনি কিচ্ছু করেনি। মনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোকে ও হার থেকে কতদিন বাঁচাতে পারবো জানি না। কথাটা বলে মনি উঠে যেতে চাইল। আমি মনির হাত ধরে বললাম, মনি আমি পালিয়ে যেতে চাই, প্লিজ। সামান্য একজন তোকে ফুল দিয়েছিল বলে আজকে এই অবস্থা। আর যদি তুই পালাতে চাস কি হবে বুঝতে পারছিস? মনি প্লিজ, ওনার এই পাগলামো আমাকে মেরে ফেলবে মনি। আমি আর পারবো না এসব সহ্য করতে। মনি কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ রইল। তুই ওর জীবনে এসেছিস ওর ইচ্ছের বিরুদ্ধে। কবে চলে যাবি সেটা ও ঠিক করবে। আমি তো আসিনি, তোমরাই এনেছো। কেন আমাকে এই পাপের মধ্যে ফেললে তোমরা মনি? আমার কথা শুনে মনি কেঁদে দেয়। কিন্তু কি আর করার আমাদের। সেই দিনটা ছিল আমার জন্য কষ্টের। মনে মনে ভয়ে ছিলাম আবার কোনো অচেনা কষ্ট আসছে আমার জন্য। যা ভাবলাম তাই হলো। সেই দিনের পর মিড টার্মের জন্য আবার ভার্সিটি যেতে হয়েছিল আমাকে। সারাদিন সব ঠিক থাকলেও আধার ঘনিয়ে আসে রাতে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি দেখলাম আমি? কিছুক্ষণ আগে ওনার ভয়ে কোনো রকম পরীক্ষা দিয়ে বাসা চলে আসি আর নিজের রুমের দরজা জানালা অফ করে রাখি। না, আমি আর ওনার সম্মুখীন হব না ভেবে ঠিক করলাম। কিন্তু আমার ভাবনারা যদি আমার হয়ে কাজ করতো, আজকে এভাবে আমাকে পালাতে হতো না। সেই দিন সারাক্ষণ রুমে বন্দি থাকার পর মনটা কেমন যেন করছিল। ভাবলাম একটু গার্ডেনে যেয়ে পায়চারি করি। আর যাই হোক, এত রাতে নিশ্চয়ই উনি গার্ডেনে থাকবে না। আর সারাদিন ওনার দেখা না পেয়ে আমার ভয় কিছুটা হলেও কমেছিল। কিন্তু কে জানতো সেই ভাবনা ছিল আমার জীবনের সব থেকে বড় কাল। হাঁটতে হাঁটতে মনের অজান্তেই গার্ডেনের শেষের দিকে আমাদের আড্ডা দেওয়ার কাঠের চিলেকোঠায় চলে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম মনে নেই, হয়তো ভাগ্য খারাপ একেই বলে। আমি চিলেকোঠায় একটু কাছে আসতে কিছু বাড়ি দেওয়ার আওয়াজ পাই। মনে হচ্ছিল কেউ কাউকে ধরে বেধড়ক পেটাচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে। আমি কিছু না ভেবে চিলেকোঠার দরজার সামনে দাঁড়াই। আর এমন কিছু দেখি যা আমার দেখার কথা ছিল না। কিংশিক একটা মোটা হকস্টিক দিয়ে একজনকে গরু পেটানির মতো মারছে। ওনার এমন ভয়ঙ্কর রূপ আর বিভৎস চাউনি দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। নিজের অজান্তে জোরে চিৎকার করে ফেলি আর ওনার চোখ পড়ে আমার উপরে। কিংশিক কিছু না বলে একটা শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকায়। আমি আরও বেশি ভয় পেয়ে যাই আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দেই। কিংশিকও আমার পিছনে দৌড় দেয়। অরিন দাঁড়া। অরিন শোন আমার কথা, আমার থেকে পালিয়ে যাস না প্লিজ, শোন আমার কথা। আমি কিংশিকের কোনো কথা না শুনেই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ালাম। কিন্তু একটা ছেলের গতির সাথে একটা মেয়ের গতি কিছুই নয়। তাও নিজের প্রাণ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমি বাড়ির গেট বরাবর দৌড়ালাম। আমি এতটাই বুদ্ধিহীনের মতো কাজ করলাম যে নিজের রুমে না যেয়ে সোজা মেইন গেট বরাবর দৌড়ালাম। তখন আমার মেইন মোটিভ ছিল ওনার থেকে পালানো, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। সচরাচর গেট বন্ধ থাকে এত রাতে। আমার এটাও ধ্যানে ছিল না যে গেট অফ থাকবে। সোজা গেটে যে দরজার রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম আর দারোয়ান আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করতে লাগলাম গেটটা খুলে দেওয়ার জন্য। কিন্তু না, উনি আমার কথা শুনলেন না। উনি পাথর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন। আঙ্কেল প্লিজ দরজাটা খুলুন না প্লিজ। না, কোনো লাভ হলো না। আমার কান্না ওনার কান অবধি পৌঁছালো না। জান এত দৌড় দাও কেন বলো তো? তুমি কি আমার স্ট্যামিনা দেখতে চাচ্ছ? দেখো আমি প্রতিদিন জিম করি আর আমার স্ট্যামিনাও বেশ। ভবিষ্যতে তোমার পরকীয়া করতে হবে না। আই ক্যান স্যাটিসফাই ইউ বেবি গার্ল। কথাটা বলি উনি আমার খুব কাছে এসে দাঁড়ায়। আমি ভয়ে কোনো কথা না বলে নিজের প্রাণপণ দিয়ে চেষ্টা করলাম গেটটা খুলতে। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে লোহার গেট খোলা আমি কেন, আমার মতো আরও কয়েকজন মিলেও খুলতে পারবে না, এটা ধ্যানই ছিল না আমার। আর ইউ টায়ার্ড বেবি গার্ল? ডিড মাই হেল্প? আমি আরও ভয় পেয়ে যাই ওনার কথা শুনে। উনি ধীরে ধীরে আমার কোমরে হাত দিয়ে আমাকে নিচের দিকে ঘুরিয়ে নেয় আর আমাকে উঠিয়ে নিজের কাঁধে করে নিয়ে যায় ওনার সাথে চিলেকোঠায়। এসব এত তাড়াতাড়ি হয়ে যায় যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। কিন্তু
সব থেকে জঘন্যতম কিছু যে আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। উনি আমাকে কাঁধে করে চিলেকোঠায় নিয়ে যায় আর সেই ছেলেটার সামনে দাঁড় করায়। আমাকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের মুখ রাখে। উনি এতটাই জোরে ধরেছিল যে আমি নড়তেও পারছিলাম না। ছেলেটা আমার সামনে হাঁটু পেরে বসেছিল আর তাকে দুজন লোক ধরে রেখেছিল, আর কিংসুক আমাকে। এটা সেই ছেলেটা না জান, এটা সেই ছেলেটা না জান যে তোকে নিয়ে ক্রাশন কনফেশনে পোস্ট দিয়েছিল। আমি রীতিমতো কারেন্টের শক খাওয়ার মতো শক খাই। ক্রাশ অ্যান্ড কনফেশনের বিষয়টা উনি কিভাবে জানলো? আমাদের ভার্সিটির গ্রুপ তো লক, ওনার তো জানার বিষয় না। আমি জানি না। উনি আমাকে নিজের মুখ বরাবর ঘুরিয়ে নেয় আর শক্ত করে আমার গাল ধরে জোরে জোরে চেঁচিয়ে বলে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। বিশ্বাস করেন আমি জানি না। তুই সব জানিস জান, কিন্তু আমাকে জানাতে চাস না। এখন বল, তোকে কি শাস্তি দেয়? কথাটা বলি উনি জোরে জোরে হাসতে শুরু করেন। না, এটা কোনো স্বাভাবিক লোকের হাসি নয়, একজন অস্বাভাবিক বদ উন্মাদ লোকের হাসি। চল জান, তোকে শাস্তি দে। কথাটি বলে উনি পকেট থেকে নিজের রিভলভারটা বের করেন আর জোর করে আমার হাতে ধরিয়ে দেন। সে যেন এক বিভৎস দৃশ্য। শুট। না, আই সেড শুট অরেন। প্লিজ না, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল, তোর জন্য পাগল, তোর ভালোবাসার পাগল। তুই বানিয়েছিস আমাকে পাগল। আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অরেন। উনি কেমন পাগলের মতো আমাকে ছোঁয়া শুরু করলো। এমন অস্বাভাবিক ব্যবহার কখনোই একজন সুস্থ মস্তিষ্কের মানুষের হতে পারে না। তোকে তো শাস্তি পেতে হবে বেবি গার্ল। কথাটা বলার সাথে সাথেই আমাকে ঘুরিয়ে ধরে রিভলভারটা নিশানায় নেয় আর আমার নিজের হাত দিয়ে সেই ছেলেটাকে শ্যুট করে। না, ছেলেটার মাথায় নয়, হাতে গুলি লেগেছিল। সেই যাত্রায় আমি অপরাধী হতে হতে বেঁচে যাই। ছেলেটাকে গুলি করার সময় তার বেশিরভাগ রক্তই আমার মুখে এসে শরীরে এসে পড়ে। আমার আত্মা যেন বের হতে লাগলো, কিন্তু উনি এতটাই স্বাভাবিক ছিল যেন কিছুই হয়নি। প্রতিদিনের কাহিনী এসব ওনার জন্য। উনি আমার গালে লেগে থাকা রক্তগুলো নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করতে থাকে আর বলে, তুই আমার আনহেলদি অবসেশন অরেন। তোর উচিত হয়নি আমার জীবনে আসা। এখনো তুই আমার থেকে পালাতে পারবি না জান। কথাগুলো বলতে বলতে উনি আমাকে ছেড়ে সেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লোকটার সম্মুখে হাঁটু পেরে বসে। I really love her, man. I just love her. লোকটিকে মারতে মারতে কথাগুলো বলতে থাকে উনি। না, আমি আর পারছি না, আর সম্ভব না আমার দ্বারা এসব সহ্য করা। আমি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবার দৌড় দিই। না, এবার আর কোনো ভুল নয়, সোজা নিজের রুমের দিকে চলে যাই। শুধু যে আমি একা যাচ্ছিলাম তা কিন্তু নয়, উনিও আমার পিছু নেন। কিন্তু এবার আর কোনো থামাথামি নয়। আমি সোজা রুমে যেয়ে দরজা বন্ধ করে দিই আর দরজার সামনে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করে দিই। হয় নিজে থেকে দরজা খুলে বের হয়ে আসবি, আর নয় যদি আমাকে দরজাটা ভাঙতে হয়, তুই শেষ আজকে জান। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি চলে যাব অনেক দূরে। যেখানে নিজের পছন্দের জিনিসগুলোকে চোখের সামনে থেকে দূরে যেতে দেই না, সেখানে তুই তো ঘরের বউ জান। ওনার কথাগুলো যেন আমি আরো ভয় পেয়ে যাই আর জোরে জোরে কাঁদতে থাকি। তুই কি দরজা খুলবি না জান? আপনি চলে যান প্লিজ। ওকে। ওকে কথাটা বলার পর আর কোনো কথা বা দরজায় বাড়ি দেওয়ার আওয়াজ পেলাম না। আমি ভেবেছিলাম হয়তো চলে গেছে, তাই সাহস নিয়ে দরজার সামনে দাঁড়ালাম। না, তখনও দরজা খুলিনি, কিন্তু তখনও বুঝিনি একটু পর কি হতে যাচ্ছিল আমার সাথে। বাহিরে কোনো আওয়াজ না পেয়ে আমি দরজার সামনে দাঁড়াই। ইচ্ছে হচ্ছিল দরজাটা খুলে দেখার, উনি কি আসলে আছেন নাকি গেছেন। কিন্তু না, এবার আর কোনো বোকামি নয়। যতই যাই হয়ে যাক না কেন, দরজা আমি খুলব না। কিন্তু কে জানতো আমার খামখেয়ালি স্বভাবের জন্য নিজের বিপদ নিজেই ডেকে আনবো। বেবি গার্ল। ওনার গলার আওয়াজ শুনে আমি ভূত দেখার মতো ভয় পেয়ে যাই। উনি আমার রুমে, কিন্তু দরজাটা তো লাগানো ছিল। তাহলে আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালাম। না, যা ভাবলাম তাই হলো। উনি বেলকনির দরজায় সুন্দর মতো হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক কতক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছেন সেটা বোঝা মুশকিল, আর মুখে সেই চিরচেনা সাইকো হাসি। আপনি?
খুব ভারী আর নেশা লাগানো গলায় উনি বললেন, বাসর করতে এসছে জান। আমি হতভম্বের মতো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ছি, এখন ছি করার সময় নয় জান, অন্য আওয়াজ করার সময়। বুঝতে পারলাম আজকে আর শেষ রক্ষা হবে না আমার। উনি যখনই আমার দিকে এগিয়ে আসছিলেন আমার নিঃশ্বাস ভারী হতে থাকে, হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। কি করব এখন? উনি আমার খুব একটা কাছে আসতে দরজা খুলে দৌড় লাগায়। উদ্দেশ্য মনির রুম। আর যাই হোক, মনির সাথে থাকলে উনি আমাকে ছোঁয়াতেও দূরে থাক, কাছেও আসতে পারবে না। কিন্তু ভাগ্য সেদিন আমার সহায় ছিল না। আমি মনির রুমে কাছাকাছি তো যেতে পেরেছিলাম, কিন্তু নক করতে পারিনি। তার আগে কিংসুক আমাকে ধরে ফেলে, এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরে আর এক হাত দিয়ে আমাকে হাফ কোলে নেয় আর কানে মুখ দিয়ে বলে, আমি ভেবেছিলাম তোকে আরো কিছুদিন সময় দেব, কিন্তু না, তুই তার যোগ্য নস। আজকে আর আমাদের মধ্যে কোনো দূরত্ব আমি অ্যালাউ করবো না। আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু পারলাম না। ওনার শক্তির কাছে আমার শক্তি কিছুই নয়। নিজের বিশাল দেহে বন্দি করে নেয় আমাকে, এক প্রকার টেনে হিস্ট্রে জোর করে আমাকে নিজের রুমে নিয়ে যান উনি। ওনার রুম এতটাই আধুনিকভাবে বানানো হয়েছিল যে কেউ চেঁচিয়ে চেঁচিয়ে মরে গেলেও অন্যেরা জানবে না, আর লক ছাড়া কেউ খুলতেও পারবে না। এই বাসায় সবার থেকে ওনার প্রতিটা জিনিসই বরাবরই আলাদা। না ভয়ে কেউ ওনার সামনে কথা বলে, আর না কারো সাহস আছে মিস্টার কিংসুক আবিরের বিরুদ্ধে যাওয়ার। ডোর লক করে উনি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যাই। উনি নিজের শার্টের হাত উপরে উঠাতে উঠাতে আমার খুব কাছে চলে আসে, আর ভয়ে আমি দু হাতে ভর দিয়ে পেছনে যেতে থাকি, কিন্তু কোনো লাভ হয়নি। উনি আমার পা ধরে টান দিয়ে নিয়ে নেয় নিজের বিশাল শরীরের নিচে। আমি ওনার থেকে হাইটে এতটাই ছোট ছিলাম যে আমাকে খুঁজে পাওয়া মুশকিল। এরপর উনি কোনো কথা না বলে পাগলের মতো কিস করতে থাকেন আমার পুরো মুখ, গলা, সব জায়গায়। আমার 30 বছরের বয়সের ভার্জিনিটি ভাঙ আজকে চান। একটু সহ্য করো না প্লিজ। প্রমিস আই উইল জেন্টল ফ্রম টুমরো। উনি উন্মাদের মতো কিস করতে থাকে আমাকে। ওনাকে থামানোর মতো আর কোনো উপায় না পেয়ে নিজের ব্রেন প্রয়োগ করলাম। কোন অধিকারে আপনি আমার কাছে এসেছেন? 5 বছর আগে বিয়ে করেছে, ভুলে গেছিস? যেখানে আমি জানতামই না বিয়ের কথা, সেখানে কিভাবে মনে রাখবো বলেন? ও বেবি জানতো না বলে রাগ করেছ? হায়, তোর রাগ ভাঙায়। উনি আবার আমাকে কিস দেওয়া শুরু করেন। কি করব বুঝে উঠতে না পেরে নিজের তর্ক চালিয়ে গেলাম। বল দিয়ে না পারলো, বুদ্ধি দিয়ে তো পারতেই হবে। তখন আমি অনেক ছোট ছিলাম, মানি না আপনাকে আমি স্বামী। এখন তো বড় হয়ে গেছো, মেনে নাও। এই 5 বছর তো একবারও আমার খোঁজ রাখেননি, তাহলে কেন আজকে এমন করছেন? আর এটার কি গ্যারান্টি আছে যে আপনি এই 5 বছরে কোনো নারীর কাছে যাননি? আমার শেষের কথাগুলো কেন জানি ওনার পছন্দ হয়নি। বিছানার সাথে আমার গলা চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এই 5 বছরে 5 সেকেন্ডের জন্য তুই আমার চোখের আড়াল হোস নি। তোর শুরু থেকে শেষ অবধি সব আমার জানা। উনি এতটাই জোরে আমার গলা চেপে কথাগুলো বলেছিলেন যে আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিলাম না। আমার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল বিধায় উনি নিজের রাগ কন্ট্রোল করে আমার গলা ছেড়ে উঠে দাঁড়ায়। আমি অনবরত কাশতে থাকি, তাতে ওনার একটুও দয়া হচ্ছিল না আমার উপরে। উল্টো পানির ঝক ধরে জোর করে আমার বুকে পানি ঢেলে দেয়, আর পরক্ষণেই আমাকে উঠিয়ে নিয়ে চলে যান ওনার হিডেন রুমে। ওনার যে একটা হিডেন রুম ছিল আমি এটাও জানতাম না, কিন্তু যখনই ওনার হিডেন রুমে আমাকে নিয়ে যান আমি আতঙ্কে আটকে উঠি। এসব কি? আমি কি স্বপ্ন দেখছি? পুরো রুম জুড়ে আমার ছবি। এখানে এমন অনেক ছবি আছে যেগুলো আমি ফেসবুকে আপলোড করিনি, আর না কাউকে দিয়েছিলাম, সব আমার ফোনে ছিল। তাহলে উনি কিভাবে পেল এসব? আর কবে থেকে এসব হচ্ছে? শুধু যে আমার ছবি ছিল বিষয়টা এমন নয়, সাথে ছিল আরও অনেক কিছু। কিন্তু উনি তো এখানে ছিল না, আর না এখানে এসেছিল কখনো। তাহলে এসব? আমার ভাবনার মাঝে ওনার কথাগুলো শুনতে পাই। তোর এমন কোনো বিষয় নেই যেটা আমি জানি না। তোর বড় হয়ে ওঠা থেকে অবধি সব আমার জানা। আপনি কি পাগল? তোর জন্য। তাহলে এই 5 বছর কেন দূরে ছিলেন? তখন কোথায় ছিল আপনার স্বামীর অধিকার? হ্যাঁ? উনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে নেন আর শক্ত করে আমার কোমর চেপে ধরেন, দাঁতে দাঁত চেপে বলতে থাকেন,
হ্যাঁ মেয়ে, বয়স কত ছিল তোর? তখন পারতি আমাকে সামলাতে? একদিনে হসপিটালে যেয়ে পড়ে থাকতে। উনি না থেমে কয়েকটা জিনিসের কাছে আমাকে টানতে টানতে নিয়ে যান। এই দেখ, তোর ফেলে দেওয়া টিস্যু দেখ, কত যত্ন সহকারে রেখেছে। এই যে তোর এক কানের ঝুমকো, যেটা মালায় হারিয়েছিস বলে কেঁদেছিলে, আমি এটা খুঁজে বের করি। দেখ তোর ঠোঁট লাগানো পানির গ্লাস, যেটা দিয়ে তুই সাথীর বিয়েতে পানি খেয়েছিলে। তোর ঠোঁটের লিপস্টিক এখনো হালকা আছে। যখনই তোর কথা মনে পড়তো আমি এসে এটাই ঠোঁট লাগাতাম। কাছ থেকেও তোকে ছুঁতে পারিনি আমি। দেখ তোর হেয়ার ব্যান্ড, যেটা কলকাতায় বেড়াতে যাওয়ার সময় ফেলে দিয়েছিলে মনের ভুলে। আর কি জানতে চাস বল? একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা চাইলে এসব করতে পারে জানা নেই আমার। বুঝতে পারলাম এভাবে কাজ হবে না। নিজেকে বাঁচানোর জন্য এবার সব থেকে বড় কাজটা করে ফেললাম। আমাদের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুললাম। যখন আপনার সাথে আমার বিয়ে হয় তখন আমি ছিলাম 15 বছরের কিশোরী আর আপনি 25 বছরের যুবক। আমাদের বিয়ের বৈধতা কোথায়? বাংলাদেশের আইন মোতাবেক আমাদের বিয়ের বৈধতা নেই। না আপনি আমার স্বামী আর না আমি আপনার স্ত্রী। কথাটা বলতে দেরি, আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা তোর কাছে যাওয়া থেকে আমাকে আটকাবে। কথাটা বলে উনি বাহিরে চলে গেলেন আর আমি নিচে বসে গালে হাত দিয়ে কান্না করতে লাগলাম। ওনার চরের গতি এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে পারিনি। গালটা মনে হয় অবশ হয়ে যায়। বেশ অনেকক্ষণ ধরে বসে থাকার পর যখন দেখলাম উনি আসছে না, আমি আর বেশি দেরি করিনি। সিদ্ধান্ত নিলাম পালাবো। কিন্তু আমার সিদ্ধান্তে কী বা যায় আসে? ভাগ্যের যে সিদ্ধান্ত নেওয়ার তা অনেক আগেই নিয়ে ফেলেছিল। আমি অনেক কষ্ট করে উঠে দাঁড়াই। অনেককেই দেখি চড় থাপ্পড় খাওয়ার পরও কত সুন্দর করে দৌড়ে পালায়, কিন্তু আমি পারলাম না। মাথাটা খুব ঝিমঝিম করছিল আর গালটা মনে হয় অবশ্যই হয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার সামনে যাই। উদ্দেশ্য এক দৌড় দিয়ে বেলকনি দিয়ে পালানো, কারণ ওনার রুমের লক আমার জানা নেই। যেই চিন্তা সেই কাজ। ভালো মতো চোখ পরক করলাম, না উনি নেই। এই সুযোগ। আমি বেলকনিতে যে সুন্দর মতো যেই না রেলিং পার হব অমনি একটা শক্তিশালী হাত এসে আমাকে কোলে নিয়ে নেয়। হাউ ডেয়ার ইউ অরিন! আমাকে প্লিজ যেতে দিন। যেতে দেওয়ার হলে অনেক আগে যেতে দিতাম। এসছিস তোর ইচ্ছেতে, যাবি আমার ইচ্ছায় মরার পর। তখন খুব শক্তি দিয়ে ধরলো, সহজে নড়াচড়া করা যায় না। আমার বেলায় ঠিক তাই হয়েছিল। উনি এতটাই জোরে আমাকে ধরেছিল যে মনে হচ্ছিল ছেড়ে দিলে ওনার ব্যাপক ক্ষতি হয়ে যাবে। উনি আমাকে কোলে করে নিয়ে এসে বেড সাইডে দাঁড় করায় আর বেলকনির দরজা লাগিয়ে দেন আর চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন। বুঝতে পারলাম ঝড় আসার আগের মুহূর্তের লক্ষণ এটা। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ওনার সামনে আর উনি 2 হাত ভাঁজ করে আমার সামনে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ চুপ থেকে উনি হঠাৎ আমার কোমর চেপে ধরেন। বারবার কেন পালাচ্ছিস জান? আর কত দূরে থাকবি আমার থেকে? একবার যদি কলেজটা কেটে দেখাতে পারতাম বুঝতে কতটা চাই আমি তোকে। কথা বলতে বলতে ওনার নজর পড়ে আমার ঠোঁটে। এই বুঝি আমার সারে সর্বনাশ হলো। কিন্তু না, হঠাৎ ওনার ফোন আসায় উনি খুব বিরক্ত হলো আর একটু দূরে চলে যায় কথা বলার জন্য। আমি তখন চারপাশে তাকিয়ে দেখতে লাগলাম পালাবোটা কি করে। পালানোর ফোন দিয়ে আটতে আটতে হঠাৎ আমার হাতে হ্যাঁচকা টান পড়ে। উনি ঝড়ের গতিতে আমাকে নিয়ে বের হচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তোকে আদর করার বৈধতা নিতে। না, আমি যাব না আপনার সাথে। ডু আই নিড ইউর পারমিশন? আমি অনেক চেঁচালাম আর মনিকে ডাকতে থাকলাম, কিন্তু কেউ আসলো না। আর উনি আমাকে টানতে টানতে নিয়ে যেতে থাকলেন। কিন্তু হঠাৎ আরেকটা হাত এসে আমার অন্য হাতকে ধরে ফেলে। কিংসুক, ফর গড সেক লিভ হার। 5 বছর ধরে তুমি আমাকে ওর কাছ থেকে দূরে রেখেছিলে মনি, আর নয়। ওনার কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। মনি আমাকে ওনার থেকে দূরে রেখেছিল, কিন্তু মনি তো বলেছিল উনি আমার খোঁজও নেননি। তাহলে দূরে নয়, আগলে রেখেছিলাম। আমার আমানত ফেরত চাই মনি। ও কি তোকে চায়? ডাজন্ট ম্যাটার, আমি ওকে চাই। এটি সব থেকে বড় সত্যি। সামান্য একজন ওর ছবি তুলেছিল বলো তুই ওর হাত ভেঙে দিয়েছিলি। ওকে ধাক্কা দিয়েছিল বলে তুই একজনকে আধা মরা করে ছেড়ে দিয়েছিলি।
আর তুই বলছিস ওকে তোর সাথে থাকতে দিব? আমি ওকে দুনিয়া থেকে প্রোটেক্ট করেছি মাত্র। আমার কলিজে হাত দিলে আমি তাকে কিভাবে ছেড়ে দিই বলো? এটার কি গ্যারান্টি তোর রাগের বশে তুই ওকে মেরে ফেলবি না? ওকে আমি সেদিনে মারব যেদিন ও কিংশুকের জায়গায় অন্য কাউকে মন দেবে, তার আগে না।